একজন পুলিশ সদস্য একটা লজ্জাজনক পরিস্থিতির প্রতিশোধ নিতে চুরিবিদ্যা শেখে। তাকে যেসব মানুষ তাচ্ছিল্য করত তাদের ওপরে প্রতিশোধ নিতে সে চুরি করে তাদের ফাঁসিয়ে দিত। এভাবে সে রাতের বেলায় একটা বাড়িতে চুরি করতে যায়, কিন্তু সে চুরি করতে ব্যর্থ হয় এবং বাড়ির মালিক তাকে দেখে ফেলে। এর ঠিক পরের দিনই বাড়ির মালিকের ঝুলন্ত লাশ পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, এটা কি আত্মহত্যা নাকি খুন? কি রহস্য লুকিয়ে আছে এই মৃত্যুর অন্তরালে? জানতে হলে আসুন শুনে আসি একটি ব্যতিক্রমী ক্রাইম থ্রিলার সিনেমা কুম্যানের এক্সপ্লেনেশন। বাড়ি থেকেই এক দম্পতির হীরার আংটি চুরি হয়ে গেছে। তো আংটি চুরির ইনকোয়ারি করতে পুলিশ সেই বাড়িতে যায়। পুলিশের সিআই উপস্থিত থাকা সত্ত্বেও ইনকোয়ারির দায়িত্ব দেওয়া হয় কনস্টেবল গিরিশঙ্করকে। গিরি কনস্টেবল হলেও তার ইনভেস্টিগেশন এবং পর্যবেক্ষণ ক্ষমতা চমৎকার। বুদ্ধি এবং বিচক্ষণতায় গিরি যে কোনো অফিসারকেও টেক্কা দিতে পারে। যাই হোক, দম্পতির সন্দেহ তাদের বাড়ির কাজের লোক হীরার আংটিটা চুরি করেছে। গিরি জিজ্ঞেস করে তাদের কাছে আংটির ফটো আছে কিনা। স্বামী মোবাইলটা বের করে গিরিকে ফটো দেখায়। মোবাইলটা রেখে গিরি তাকে সরে দাঁড়াতে বলে। এরপরে সে দুজন মেয়ে কনস্টেবলকে ভেতরে ঢুকে ব্যাগপত্র সার্চ করতে বলে। এ সময় গিরি খেয়াল করে যে মহিলার আংটি চুরি গেছে তার স্বামী ডান পায়ে একটু অস্বস্তি বোধ করছে। গিরি সন্দেহবশত তাকে জুতাটা খুলতে বলে, আর জুতা খুলতেই গিরি জুতার ভেতর থেকে আংটিটা বের করে আর প্রমাণ করে দেয় মহিলার স্বামী আংটিটা চুরি করেছিল। তো কেস সলভ করে ফেরার সময়ে সিআই পিল্লাই গিরিকে জিজ্ঞেস করে, গিরি কিভাবে বুঝলো মহিলার স্বামী আংটিটা চুরি করেছে? গিরি বলে, লোকটার 40 লাখ টাকার গাড়ি, অথচ একটা চাকারও টায়ারের অবস্থা ভালো না, সব ফেটে ফুটে গেছে, তবুও সার্ভিস করায় না। তার দুটো এটিএম কার্ডেরও মেয়াদ শেষ, মানে সে আর্থিক সমস্যায় জর্জরিত। এছাড়া ফটো দেখার পরে গিরি ফোনটা হাতে নিয়ে গুগলের সার্চ হিস্টোরি চেক করে দেখে হীরার আংটির বর্তমান বাজার দর সম্পর্কে জানার জন্য সার্চ করা হয়েছে। এতেই সে শিওর হয়ে যায় মহিলার স্বামী চুরিটা করেছে। যাই হোক, সেদিনের মতো ডিউটি শেষ করে গিরি নেদুমপাড়া বাস স্ট্যান্ডে আসে। সে এখানে লক্ষ্মীকে রিসিভ করতে এসেছিল। লক্ষ্মী তাদের গ্রামেই থাকে। অনেক বছর আগে লক্ষ্মী পরিবারের সাথে এই গ্রামে এসে বসবাস শুরু করেছিল। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে। গিরির মা চায় লক্ষ্মীর সাথে গিরির বিয়ে হোক, যদিও গিরিও লক্ষ্মীকে পছন্দ করে, তবে সেটা সে প্রকাশ করে না। তো লক্ষ্মীকে গন্তব্যে নামিয়ে দিয়ে গিরি একটা হোটেলে যায়। সেখানে সুরেশ নামের একজন লোকাল লিডার এবং দুজন সাগরেদ বসেছিল। গিরি সুরেশকে বলে কিছুদিন পরে কাবাডি টুর্নামেন্ট, সুরেশের লোকেরা যেন কোনো ঝামেলা না করে। সুরেশ উল্টো বলে সে একজন পলিটিক্যাল লিডার, গিরি যেন তার সাথে সাবধানে কথা বলে। পাশ থেকে সুরেশের একজন সাগরেদ গিরিকে ইনসাল্ট করে বলে সুরেশ ভাই ভবিষ্যতে দেশ সামলাবে, আর গিরি তো শুধুমাত্র একজন পুলিশ কনস্টেবল। একদিন গিরি হয়তো সুরেশকে স্যালুট করবে। কথাটা গিরির ইগোতে লাগে, তবে সে তখনই কাউকে কিছু না বলে একটা হাসি দিয়ে বেরিয়ে যায়। পরের দিন সকালে গিরি একটা মৃত্যুর তদন্ত করতে যায়। গ্রামের একটা গাছে সুধাকর নামের একজনের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। লক্ষ্মীর বাবা মনোহর এসে গিরিকে রিকোয়েস্ট করে বলে পুলিশ যেন লাশটার ময়নাতদন্ত না করে। আসলে মনোহর কুসংস্কারে বিশ্বাসী ছিল। গিরি মনোহরের রিকোয়েস্ট সিআই স্যারকে জানালে তিনি বলেন আজকে ওনার চাকরির লাস্ট দিন, উনি অবসরে যাচ্ছেন, তাই তিনি যাবার আগে কোনো ঝামেলা রাখতে চান না, এতে ওনার পেনশন আটকে যেতে পারে। তখন গিরি আর মনোহর রিকোয়েস্ট করে বলে তারা এটাকে আত্মহত্যা হিসেবে দেখাবে আর লোকাল হাসপাতাল থেকে ময়নাতদন্ত করিয়ে নেবে। আসলে সদর হাসপাতালে লাশ ময়নাতদন্তে গেলে সেখান থেকে লাশ ছাড়াতে অনেক ভোগান্তি পোহাতে হয়, এই জন্যই তারা শর্টকাট ইউজ করে আর কি। তো সকল প্রসেসিং শেষ করার পরে লাশ সৎকারের ব্যবস্থা করা হয়। সৎকারের দিনে মনোহর দোরাইস্বামী নামের একজনকে নিয়ে আসে। যখনই কোনো অপঘাতে মৃত্যু ঘটে এই স্বামীজি এসে তার পাপমোচন করে। যাই হোক, এদিকের কাজ শেষ করে গিরি থানায় ফিরে যায়। থানায় সিআই স্যারের অবসর উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হচ্ছিল। গিরি থানার বাইরে সুরেশের সেই সাগরেদকে দেখতে পায়। খোঁজ নিয়ে গিরি জানতে পারে গাঁজা পাচারের সময় ছেলেটা ধরা পড়েছে। তবে সিআই স্যার তার বিরুদ্ধে কোনো কেস ফাইল না করে শুধুমাত্র ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতে বলেছেন, কারণ কিছুদিন পরে ছেলেটার দুবাইয়ের ভিসা লেগে যাবে। এখন কোনো কেসে পড়লে তার ভিসা বাতিল হয়ে যাবে। কিন্তু গিরি গতদিনের ইনসাল্টের কথা ভুলেনি। সে ছেলেটার ওপরে প্রতিশোধ নেবার জন্য অস্থির হয়ে যায় আর সম্ভাব্য সব কেস দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করে। কথাটা সিআইয়ের কানে গেলে সে আলাদাভাবে গিরিকে ডেকে বলে গিরির এমন প্রতিশোধপরায়ণ স্বভাব চেঞ্জ করা উচিত। সে পার্সোনাল শত্রুতার জের ধরে কাউকে এভাবে ফাঁসানোর ক্ষমতা রাখে না। সিআই গিরিকে একটু বকাঝকা করে বলে সে যেন এই ব্যাপারটা নিয়ে আর মাথা না ঘামায়। গিরিও আপাতত চুপ করে যায়। সিআইয়ের অবসরের পরে নতুন সিআই হিসেবে জয়েন করে হরিলাল দেব। হরিলাল খুব স্ট্রিক্ট এবং ব্যাপার একজন অফিসার। কেস সলভের ব্যাপারেও তার অনেক সুনাম আছে। অপরাধীদের সে এক বিন্দুও ছাড় দেয় না। তো প্রথম দিনে গিরি হরিলালের কাছে একটা ধাক্কা খায়। হরিলাল এলাকাটা ঘুরে দেখতে চাইলে গিরি তার সাথে যেতে চায়।
কিন্তু হরিলাল গিরিকে স্পষ্ট নিষেধ করে দিয়ে বলে এটা গিরির নিজের এলাকা, তাই অপরাধীরা যদি গিরির ভাইবাদার হয় তাহলে সে তাদের বাঁচানোর চেষ্টা করবে। হরিলালের কথা শুনে গিরি বেশ আপসেট হয়। পরের দিন এলাকায় কাবাডি টুর্নামেন্ট ছিল। হরিলাল সেখানে চিফ গেস্ট ছিল। গিরিও সিকিউরিটির জন্য সেখানে গিয়েছিল। তো খেলা চলাকালীন রেফারির একটা ভুল সিদ্ধান্তের জন্য দুই পক্ষের প্লেয়ারদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এ সময় সুরেশ সেখানে গিয়ে বাহাদুরি দেখাচ্ছিল। সুরেশকে দেখে গিরির সেদিনের অপমানের কথা মনে পড়ে, তাই প্রতিশোধ নিতে গিরি এগিয়ে গিয়ে সুরেশকে সবার সামনে টেনে একটা চড় মারে এবং তাকে টেনে বাইরে নিয়ে যায়। এ সময় হরিলালও সেখানে চলে যায় এবং গিরির অনুচিত হস্তক্ষেপের জন্য তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হরিলালের ধাক্কা খেয়ে গিরি পাশের ক্ষেতের কাদার মাঝে পড়ে যায় এবং তার পুরো শরীর কাদায় লেপ্টে যায়। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই হাসি তামাশা করতে শুরু করে। কেউ কেউ গিরির ভিডিও করেও ভাইরাল করে দেয়। উপস্থিত দর্শকের পেছনে লাশমিকে দেখে গিরি আরও বেশি অপমানিত বোধ করে। বাড়ি ফিরেও গিরি এই ট্রমা কাটিয়ে উঠতে পারে না। এরই মধ্যে গিরির মোবাইলে ভাইরাল হওয়া নিজের ভিডিওটা কেউ সেন্ড করে। ভিডিওটা দেখে গিরি আরও মর্মাহত হয়ে পড়ে। সে বিষণ্ণ মনে খাবার হোটেলে গিয়ে বসেছিল। তখন দুজন এসে তাকে এই ব্যাপারটা নিয়ে অনেক তাচ্ছিল্য করে। গিরি কিছু না বলে চুপচাপ থানায় চলে যায়। থানায় পৌঁছাতে তার সামান্য লেট হয়েছিল, এই জন্য হরিলাল তাকে অপমান করে। গিরির সহ্যের সীমা প্রায় ছাড়িয়ে যাচ্ছিল, তাই সে আগের অবসরপ্রাপ্ত সিআই সমাজশেখরান পিল্লাইয়ের কাছে পরামর্শের জন্য যায়। পিল্লাই গিরিকে বলে তার ক্রোধকে শান্ত করতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্ব্যবহারের শিকার হওয়া কমন ব্যাপার। গিরির নিজের মনকে শান্ত করতে হবে। পিল্লাইয়ের বোঝানোর পরেও গিরির মন শান্ত হয় না, তাই সে একটা বারে ড্রিঙ্ক করতে চলে যায়। সেখানে সে মানিয়ান নামের একজন চোরকে দেখতে পায়। বারটেন্ডার তাকে বাকিতে মদ দিচ্ছিল না বলে মানিয়ান চিল্লিয়ে বলছিল সে একজন দুর্ধর্ষ চোর। একবার তাকে এসআই হিটলার মাথন থানায় ধরে নিয়ে গিয়ে মারধর করেছিল। এরপরে সে প্রতিশোধ নিতে মাথন যে থানায় ট্রান্সফার হয়ে যেত সেই এরিয়াতেই চুরি করে মাথনের রেপুটেশন খারাপ করে দিত, কারণ মাথন তাকে কোনোভাবেই ধরতে পারত না। আর সেই ব্যর্থতায় বাঘের মতো এসআই বিড়াল হয়ে গিয়েছিল। গিরি প্রথমে ভেবেছিল লোকটা মাতাল হয়ে উল্টাপাল্টা বকছে, তবে সে পরে জানতে পারে সে আসলে একজন সাংঘাতিক চোর। মানিয়ানে চুরি করে এসআই রেপুটেশন নষ্ট করার টেকনিকটা গিরির ভালো লাগে। সে ভাবে যদি এই এরিয়াতেও এরকমভাবে রেগুলার চুরি বেড়ে যায় এবং চোর ধরা না পড়ে তাহলে সিআই হরিলালের রেপুটেশনও একদম মাটির সাথে মিশে যাবে। তাই সে মদের বোতল নিয়ে মানিয়ানের বাড়িতে যায়। গিরি তার কাছে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলেছিল সে মানিয়ানের কাছে চুরির কলাকৌশলগুলো শিখতে চায় এবং সেগুলো পত্রিকায় ছাপতে চায়। তবে মানিয়ান ধরে ফেলেছিল গিরি একজন পুলিশের লোক। মানিয়ান বলে একজন চোর যতই মাতাল হোক না কেন পুলিশকে সে ঠিকই চিনতে পারবে। তবে গিরি পুলিশ হলেও মানিয়ান তাকে চুরির বিদ্যা শেখাতে রাজি হয় এবং প্রাথমিক ধারণা দিয়ে বলে কিছু চোর টাকা পয়সার জন্য চুরি করে, আর কিছু চোরের চুরি করা হলো নেশা। কেউ একবার চুরিতে অভ্যস্ত হয়ে গেলে সেই নেশা আর কাটানো যায় না। চুরির নেশা ড্রাগ এবং মেয়ের নেশার চেয়েও ভয়ঙ্কর। বেশিরভাগ চোরই ফাঁকা বাড়িতে চুরি করে, কিন্তু মানিয়ানের এটা পছন্দ না। এতে কোনো থ্রিল পাওয়া যায় না। মানিয়ান লোকভর্তি বাড়িতে চুরি করতে পছন্দ করে। আর একজন চোরের আসল পারদর্শিতা হলো বাড়িতে ঢুকে চুরি করে আবার সেফলি বেরিয়ে আসা। তো গিরি চুরির বিদ্যা শেখার জন্য বেশ তাড়াহুড়া করছিল, তাই মানিয়ান তাকে বলে এই বিদ্যা তাড়াহুড়ো করে শেখা যায় না, সে আস্তে ধীরে গিরিকে সব শিখিয়ে দেবে। যাই হোক, গিরি কয়েকদিনের মধ্যে কলাকৌশলগুলো রপ্ত করে ফেলে। এরপরে এক রাতে গিরি চুরি করতে বেরিয়ে যায়। সে একটা ঘুষখোরের বাড়িকে টার্গেট করে। বাড়ির পাশের গাছ বেয়ে গিরি সেই বাড়ির ছাদে ওঠে। এরপরে ছাদ থেকে বাড়ির ভেতরে এসে প্রথমে সদর দরজা খুলে দেয়, কারণ মানিয়ান তাকে সতর্ক করে দিয়েছে সব সময় চোখ কান নাক খোলা রাখতে হবে, আর কোনো বাড়িতে ঢুকে প্রথমেই পালানোর রাস্তা ঠিক করে রাখতে হবে। তো গিরি ঘরে ঢুকে আলমারি থেকে কিছু টাকা বের করে নেয়, কিন্তু অনেক সতর্কভাবে হাঁটার পরেও গিরি একটা র্যাকের সাথে ধাক্কা খায়। ফলের একটা পড়ে গিয়ে শব্দ হয় এবং বাড়িওয়ালা জেগে যায়। গিরি প্রায় লোকটার কাছে ধরা পড়েই যাচ্ছিল, তবে শেষ পর্যন্ত সে পালাতে সক্ষম হয়। পরের দিন সিআই হরিলালের সাথে গিরিও এই বাড়িতে ইনকোয়ারি করতে আসে। বাড়িওয়ালা দাবি করে তার শুধুমাত্র ৫,০০০ টাকা চুরি গেছে। তবে আরেকজন কনস্টেবল জানায় লোকটা এই এলাকার নামকরা ঘুষখোর, হয়তো তার ৫,০০০-এর অনেক বেশি টাকা চুরি গেছে, তবে ঘুষের টাকা হওয়ায় সে স্বীকার করছে না। এসব দেখে গিরি মুচকি হাসতে থাকে। এরই মধ্যে তার কাছে একটা ফোন আসে। গ্রামে জমি জমা সংক্রান্ত একটা ঝামেলা হয়েছে। তো গিরি সেই ঝামেলা সমাধান করতে বেরিয়ে যায়। একটু পরেই চুরি যাওয়া বাড়ির পাশে গাছের নিচে একজোড়া স্যান্ডেল পাওয়া যায়। গিরি গত রাতে স্যান্ডেল খুলে রেখে গাছে উঠেছিল। হরিলাল ডগ স্কোয়াডকে খবর দেয় এবং কুকুরটাকে স্যান্ডেলের গন্ধ শুকিয়ে চোর খোঁজার চেষ্টা করা হয়।
একটু পরে কুকুরটা গিরির কাছে চলে আসে। পুলিশ স্যান্ডেল সবাইকে দেখিয়ে জিজ্ঞেস করে এটা কার স্যান্ডেল। তখন জমির ঝামেলা জড়িত লোকটা স্বীকার করে এটা তার স্যান্ডেল। গতকাল তার বাড়ির উঠোন থেকে স্যান্ডেল জোড়া চুরি হয়েছিল। তো পুলিশ বা কুকুর উভয়ই এবার দিকভ্রান্ত হয়ে পড়ে এবং গিরির চুরিটা সফল হয়। আসলে স্যান্ডেল ফেলে আসাটাও একটা টেকনিক, যাতে কুকুর চোরকে ডিটেক্ট করতে না পারে এবং ফোকাস অন্যদিকে ঘুরে যায়। যাই হোক, এরপর থেকে গিরি প্রতি রাতেই একটা করে বাড়িকে টার্গেট করত এবং সেই বাড়িতে চুরি করত। তবে সে এক এক বাড়িতে এক এক পদ্ধতিতে চুরি করত, যাতে দেখে মনে হয় চুরির সাথে অনেকজন চোর জড়িত আছে। কিছুদিনের মধ্যেই পুরো গ্রামে চুরির আতঙ্ক ছড়িয়ে যায়। আর চোর ধরতে না পারার ব্যর্থতায় পাবলিক সিআই হরিলালকে গালাগালি এবং দোষারোপ করতে শুরু করে। হরিলাল পুরোপুরি পাবলিকের আক্রোশের মুখে পড়ে যায়। এটা দেখে গিরি মনে মনে ভীষণ তৃপ্তি পায়। সে তো এরকম সিচুয়েশনই চাইছিল। হরিলাল ঠেলায় পড়ে একদিন রাতে কয়েকজনকে নিয়ে ছদ্মবেশে চোর ধরতে বেরিয়ে পড়ে। গিরি এই ব্যাপারে জানতো না, তাই সেও চুরি করতে বেরিয়েছিল। তাই সে হরিলালের কাছে ধরা পড়ে যায়। তবে গিরি বলে সে নিজেও চোর ধরতেই ছদ্মবেশে বেরিয়েছে, তাই হরিলাল আর তাকে সন্দেহ করে না। তো কয়েকদিন পরে গিরি হোটেলে বসে চা খাচ্ছিল। তখন পাশে থাম্বি নামের একজন ধনী লোক বসেছিল। সে অনেক গর্ব করে বলছিল ডিওএসপি থেকে শুরু করে আইজি পর্যন্ত পুলিশের সব বড় বড় অফিসার তার বন্ধু। তাই তার বাড়িতে চুরি হলে সিআই তো দূরে থাক, পুরো ডিপার্টমেন্টেরই নাজেহাল অবস্থা হয়ে যাবে। এটা শুনে গিরি ভাবতে থাকে এই বাড়িতে চুরি হলে চোর ধরার জন্য হরিলালের ওপরে ওপর মহল থেকে ব্যাপক প্রেশার আসবে। এতে হরিলাল আরো প্যারায় পড়ে যাবে। এই জন্য গিরি সেদিন রাতেই থাম্বির বাড়িতে চুরি করে। এরপরে প্রত্যাশিতভাবেই চোরকে ধরার জন্য হরিলালের ওপরে ডিওএসপি থেকে শুরু করে আইজি সবার চাপ আসতে শুরু করে। এ সময় গিরি আরেকটা ট্রিক্স খাটায়। হরিলাল যেদিন গিরিকে খেতে কাদার ভেতরে ফেলে দিয়েছিল, সেদিন সাজি নামের একজন তার ভিডিও করে অনেক তামাশা করেছিল। এই সাজির আবার থাম্বির বাড়িতে অবাধে যাওয়া আসা ছিল। তাই গিরি হরিলালের কাছে সাজির নামে উল্টাপাল্টা বুঝিয়ে তাকে এই চুরির জন্য ফাঁসিয়ে দেয়। তো গিরির কথায় বিভ্রান্ত হয়ে হরিলাল সাজিকে ধরে এনে প্রচুর মারধর করে। এতে গিরির সাজির ওপরেও প্রতিশোধ নেওয়া হয়ে যায়। তখন গিরি হরিলালকে আরও ফাঁসাতে চায়। এই জন্য সে গ্রামের হোটেলে গিয়ে সবার উপস্থিতিতে বলে সাজি বেচারা একদম নিরপরাধ। সিআই স্যার নিজের ব্যর্থতার জন্য আইওয়াশ করতেই সাজির ওপরে চুরির অপবাদ দিয়েছে। এদিকে থাম্বিও ডিএসপিকে জানায় সাজির ওপরে তার কোনো সন্দেহ নেই। ফলে ডিওএসপি সিআই হরিলালকে আরও বাস দিতে শুরু করে। অন্যদিকে গিরি উস্কে দেওয়ার কারণে সাজিকে অন্যায়ভাবে ধরে আনা এবং মারধরের প্রতিবাদ স্বরূপ লোকাল নেতা সুরেশ গ্রামবাসীকে নিয়ে সিআই হরিলালের বরখাস্তের দাবিতে মিছিল নিয়ে থানায় চলে আসে। হরিলালকে প্রোটেক্ট করার অজুহাত দেখিয়ে গিরি আবারও সুরেশকে চর মারে। এতে জনতার পুলিশের ওপরে আক্রোশ আরও বেড়ে যায়। এ সময় সেখানে ডিওএসপি চলে আসে এবং পরিস্থিতি ঠান্ডা করে হরিলালকে অনেক অপমান করে 3 দিনের সময় দিয়ে বলে এর মধ্যে চোরকে ধরতে না পারলে সে যেন চাকরি ছেড়ে দেয়। হরিলাল এবার মারাত্মক মুশকিলে পড়ে যায়। তখন সুযোগ বুঝে গিরি হরিলালের কাছে গিয়ে বলে তার কাছে একটা ভালো বুদ্ধি আছে। তারা একজন চোরকে ভাড়া করবে এবং আপাতত তাকে সবগুলো চুরির জন্য অভিযুক্ত করে গ্রেপ্তার দেখাবে। এতে পরিস্থিতি শান্ত হয়ে যাবে এবং আসল চোরকে ধরার জন্য তারা আরও কিছুটা সময় পেয়ে যাবে। নিরুপায় হরিলাল গিরির কথা মেনে নেয়। তখন গিরি এই কাজের জন্য মানিয়ানকে ভাড়া করে আর তাকে ভরসা দিয়ে বলে গিরি তাকে এই কেস থেকে ঠিক বের করে আনবে। তো সেদিনই গিরি মানিয়ানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এতে সবাই ভাবে গিরি চোরকে ধরেছে। তাছাড়া মানিয়ান যেহেতু প্রফেশনাল চোর ছিল, তাই সবাই মানিয়ানকেই আসল চোর হিসেবে বিশ্বাস করে নেয়। লকআপে নেওয়ার পরে গিরি আরেকটা ট্রিক্স খাটায়। সে মানিয়ানকে বলে সিআই স্যার তাকে আরও অনেকগুলো কেসে ফাঁসিয়ে দিচ্ছে, এই জন্য গিরির পক্ষে তাকে বের করা সম্ভব হবে না। তাই গিরি মানিয়ানকে লুকিয়ে হ্যান্ডকাফের চাবি দিয়ে বলে বাঁচতে চাইলে সেই জন্য সুযোগ বুঝে পালিয়ে যায়। এরপরে গিরি হরিলালের কাছে গিয়ে বলে জমি জমার ঝামেলাটা আবার শুরু হয়েছে। তাই সেখানে যাবার বাহানায় গিরি থানা থেকে সটকে পড়ে। একটু পরে হরিলাল আরও 2জন কনস্টেবল সহ মানিয়ানকে নিয়ে সেসব বাড়িতে যায় যেখানে চুরি হয়েছে। তো একটা বাড়ি থেকে বের হবার সময় মানিয়ান পেট খারাপের বাহানায় টয়লেটে ঢোকে এবং জানালা ভেঙে পালিয়ে যায়। এই ঘটনা ডিওএসপি সিআই হরিলালের উপরে রেগে আগুন হয়ে যায় এবং তাকে সহ দায়িত্বে থাকা বাকি 2জন কনস্টেবলকে সাসপেন্ড করে দেয়। কৌশলে গিরি যেহেতু আগেই সরে গিয়েছিল, তাই সে বেঁচে যায়। তবে হরিলাল এবার বুঝে যায় এই সবকিছুর পেছনে গিরিই দায়ী। সে গিরিকে থ্রেট দিয়ে বলে
আমি যদি আসল পুরুষ হই তাহলে ফিরে এসে আসল চোরকে অবশ্যই ধরব। এই বলে হরিলাল চলে যায়। পাশাপাশি গিরিরও তার উপরে প্রতিশোধ নেওয়া হয়ে যায়। পরের দিন গিরি হোম লোনের জন্য অ্যাপ্লাই করতে ব্যাংকে যায়। সেখানে রামাস্বামী নামের একজন লোক অনেকগুলো টাকা তুলছিল। যেভাবে গ্রামে চুরির উপদ্রব বেড়েছে তাতে ব্যাংক কর্মচারী তাকে বেশি দিন টাকা ঘরে রাখতে বারণ করে। তবে রামাস্বামী কনফিডেন্সের সাথে বলে তার ঘরে চুরি করতে হলে চোরকে দুবার জন্মাতে হবে। বাড়ি ফিরে রাতে গিরির রামাস্বামীর বলা কথাটা বারবার মাথায় ঘুরছিল। সে নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছিল না। চুরির নেশায় সে ছটফট করছিল। তাই আর থাকতে না পেরে সে রামাস্বামীর বাড়িতে চুরি করতে যায়। কিন্তু দরজা খুলতেই দেখে রামাস্বামী স্বয়ং দাঁড়িয়ে আছে। গিরি লজ্জায় আতঙ্কে তখনই দৌড়ে পালিয়ে যায়। পেছন থেকে রামাস্বামী চিৎকার করে বলে পালিয়ে লাভ নেই, সে জেনে গেছে গিরি আসল চোর। গিরি আত্মসম্মানের ভয়ে বাড়ি ফিরে জিনিসপত্র গুছিয়ে শহরে পালিয়ে যায়। পালানোর আগে পাশের ঘর থেকে তার অসুস্থ কাশতে থাকা মা একটু গরম পানি চায়। গিরি তাকে পানিটুকু দেবারও সুযোগ পায় না। পরের দিন শহরে একটা হোটেলে উঠে সে আত্মগোপনে প্রায় সারাদিনই কাটিয়ে দেয়। তারপরে মায়ের কথা মনে করে সে আবারও গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরতেই গিরি জানতে পারে বর্তমানে দায়িত্বে থাকা সুকুমারন স্যার তাকে ডেকেছে। গিরি ভাবে এতক্ষণে রামাস্বামী সবাইকে তার কথাটা বলে দিয়েছে, তাই তাকে সুকুমারন স্যার খুঁজছে। কিন্তু গিরি জায়গা মতো গিয়ে হতভম্ব হয়ে যায়। সে দেখে রামাস্বামীর মৃতদেহ গাছের সাথে ঝুলছে। গিরির বুঝে আসে না রামাস্বামী কেন আত্মহত্যা করলো। গিরি স্পটে টায়ারের ছাপ দেখে তার ফটো তুলে নেয়। এছাড়া সেখানকার কিছু ঘাস তুলে ফরেন্সিকে পাঠায়। এরপরে সে রামাস্বামীর সৎকারের জন্য তার বাড়িতে যায়। গিরি গতরাতের ঘটনা আবারও মনে করার চেষ্টা করতেই তার খেয়াল হয় সে অন্ধকারের ভেতরে একটা গাড়ি পার্ক করা দেখতে পেয়েছিল। গিরি খেয়াল করে রামাস্বামীর বাড়ির পাশে টায়ারের ছাপ আছে। সে এটারও ফটো তুলে নেয়। এ সময় গিরির মোবাইলে কেউ একটা ভিডিও পাঠায়। গিরি ভিডিও প্লে করে দেখে এটা গতরাতের ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে রামাস্বামী গিরিকে তাড়া করছে। এই ভিডিও দিয়ে প্রমাণ করে দেওয়া যাবে গিরি চোর। পাশাপাশি সে রামাস্বামীকে খুনের দায়ও ফেঁসে যাবে। গিরি ধারণা করে সৎকারে আসা লোকদের ভেতরে কেউ তাকে ভিডিওটা পাঠিয়েছে, তবে সে কাউকে ডিটেক্ট করতে পারে না। রাতে গিরি অবসরপ্রাপ্ত সিআই পিল্লাইয়ের কাছে গিয়ে বলে তার মনে হচ্ছে রামাস্বামীর মৃত্যুটা আত্মহত্যা না বরং খুন। রামাস্বামীর পোশাকে মলমূত্র লেগেছিল, অথচ মাটিতে মলমূত্রের ট্রেস পাওয়া যায়নি, মানে অন্য জায়গা থেকে তাকে মেরে এখানে আনা হয়েছিল। এছাড়া সে রামাস্বামীর বাড়ি এবং লাশ পাওয়ার স্পট দুই জায়গাতেই গাড়ির টায়ারের একই রকম ছাপ পেয়েছে। তাই গিরির সন্দেহ রামাস্বামীকে হত্যা করার পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পিল্লাই খেয়াল করে গিরি খুব অস্থির হয়ে আছে। তাই সে গিরিকে কারণ জিজ্ঞেস করলে গিরি সমস্ত ঘটনা খুলে বলে কিভাবে সে প্রতিশোধ নিতে চুরিবিদ্যা কাজে লাগিয়েছে। সব শুনে পিল্লাই রাগ করে গিরিকে চড় মেরে দেয় এবং বলে সে বারবার গিরিকে বলেছে এতটা প্রতিশোধ পরায়ণ হওয়া ভালো না। গিরি বলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। গিরি সিদ্ধান্ত নেয় সে আত্মসমর্পণ করবে। তবে পিল্লাই তাকে এখনই সিদ্ধান্ত নিতে বারণ করে এবং পরের দিন একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। সাইকিয়াট্রিস্ট পিল্লাইকে বলে গিরির ডিসঅর্ডার অফ ইম্পালস কন্ট্রোলের মেন্টাল সমস্যা আছে, মানে সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। কেউ তাকে চ্যালেঞ্জ করলেই সে বিগড়ে যায় এবং চ্যালেঞ্জে জেতার জন্য সে সবকিছু করতে পারে। চুরি করা পুলিশের চাকরির চেয়েও বেশি চ্যালেঞ্জিং। এই জন্য গিরি চুরির প্রতি এত বেশি উৎসাহী হয়ে পড়েছে। গিরিকে চুরির থেকে দূরে রাখার জন্য তাকে আরও বেশি চ্যালেঞ্জিং কোনো কাজে ব্যস্ত রাখতে হবে। পাশাপাশি তাকে সাইকিয়াট্রিস্টের কাউন্সেলিং নিতে হবে। তো ফেরার পরে পিল্লাই গিরিকে বলে গিরি অনেক দুর্বল, সে সামান্য পুলিশ কনস্টেবল। এসব খুনের কেস সলভ করা তার পক্ষে সম্ভব না। সিআই হরিলাল সাসপেনশন কাটিয়ে জয়েন করার পরেই তাকে লাথি দিয়ে বের করে দেবে। এসব শুনে গিরি জেদি হয়ে ওঠে আর বলে হরিলাল জয়েন করার আগেই সে কেস সলভ করবে। আর তাছাড়া অজানা লোকটা তাকে ভিডিও পাঠিয়ে চ্যালেঞ্জ জানিয়েছে, তাই সে এর শেষ দেখেই ছাড়বে। গিরির উৎসাহ দেখে পিল্লাই একটু নিশ্চিন্ত হয়, যাক তার ট্রিক্স তাহলে কাজে লেগেছে। তো গিরি এবার ইনভেস্টিগেশন শুরু করে। তাকে যে নম্বর থেকে ভিডিও পাঠানো হয়েছে সেটা তামিলনাড়ুর সিম কার্ড, তবে তার ডিটেলস জানা যায়নি। মৃত্যুর রাতে রামাস্বামী একাই বাড়ি থেকে বের হয়েছিল। গিরির সাথে দেখা হবার পরে রামাস্বামী আর বাড়িতে ঢোকেনি। পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে রামাস্বামী নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু কেউ এটা খেয়াল করছে না রামাস্বামী এত উঁচু গাছ থেকে কিভাবে গলায় দড়ি লাগিয়ে ঝুলেছে। পায়ের নিচে কোনো টুল বা চেয়ার পাওয়া যায়নি। আবার সে যদি ডালের ওপরে ফাঁস লাগিয়ে ঝাঁপ দিত তবে তার ঘাড় ভেঙে যেত, কিন্তু এরকম কিছুই ঘটেনি। এছাড়া সে লাশের কাপড়ে এক ধরনের সুগন্ধি ঘ্রাণ পেয়েছে। এই ঘ্রাণ কোথায় থেকে আসলো গিরি এটাও বুঝতে পারছিল না।
তো বিস্তারিত জানার জন্য গিরি খোঁজখবর নিতে শুরু করে। গিরি একজনের কাছে জানতে পারে রামাস্বামী বেশ অর্থকষ্টে ভুগছিল, তবে গতকাল সে বেশ ফুরফুরে মেজাজে ছিল। তার কোথাও একটা যাবার কথা ছিল আর বলেছিল সেখান থেকে ফিরলেই নাকি তার সব সমস্যার সমাধান হয়ে যাবে। গিরি রামাস্বামীর বাড়ির লোকদের এই ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বলে এই ব্যাপারে তারা কিছুই জানতো না। গিরি ফিরে এসে পিল্লাইয়ের সাথে আলোচনায় বসে। সে পিল্লাইকে সেদিন রাতের ভিডিওটা দেখিয়ে বলে ভিডিও শেষে দেখা যাচ্ছে রামাস্বামী এক ঝলক গাড়ির দিকে তাকিয়ে থেমে যায়। হতে পারে গাড়িটা রামাস্বামীকে নেওয়ার জন্য এসেছিল। এদিকে সাসপেন্ডেড সিআই হরিলাল এবং বাকি দুজন কনস্টেবল মানিয়ানকে আটকে রাখা হ্যান্ডকাপটা পেয়ে যায় এবং জানতে পারে মানিয়ানকে হ্যান্ডকাপ খোলার জন্য চাবি গিরি দিয়েছিল। হরিলাল তাদেরকে নির্দেশ দেয় তারা যেন সবসময় গিরির ওপরে নজর রাখে। অন্যদিকে গিরি পরের দিন তামিলনাড়ুতে যায় তাকে যে নম্বর থেকে ভিডিও পাঠানো হয়েছে তার খোঁজ নেওয়ার জন্য, কিন্তু জানা যায় এই লোকটা মাসখানেক আগেই সুইসাইড করে মারা গিয়েছে। তো গিরি এবার লোকটার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ফোন নম্বরটা দেখালে সে জানায় এটা তার স্বামীরই নম্বর। মৃত্যুর পরে লাশের পাশে তার ফোনটা মিসিং ছিল। মহিলা আরও জানায় তার স্বামী অনেক ঋণদানায় পড়ে গিয়েছিল, তবে মৃত্যুর দুদিন আগে সে বলেছিল সব সমস্যার নাকি সমাধান হয়ে যাবে, কিন্তু এরপরই গাছের সাথে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। তো গিরি এবার লোকাল থানায় খবর নিতে গেলে সিআই তাকে ধমক দিয়ে বের করে দেয়, কারণ গিরি আনঅফিসিয়ালি কেসটার তদন্ত করছিল। তবে থানায় তার একজন কনস্টেবল সেন্থিল কুমারের সাথে পরিচয় হয় এবং সে সিক্রেটলি গিরিকে ওই লোকটা সহ একই ধরনের আরও যত কেস আছে সবগুলোর ফাইল পাঠিয়ে দিতে রাজি হয়। এরপর সে সেন্থিলকে নিয়ে হাসপাতালে যায় এবং সেখান থেকে গত 1 বছরে ফাঁস দিয়ে মারা যাওয়া সবার ডিটেলস নেয়। কাজ ছেড়ে গিরি আবারও থানায় ফিরে আসে। এই সময় সেই নম্বর থেকে গিরির কাছে আরেকটা ভিডিও আসে। ভিডিওতে দেখা যাচ্ছিল গিরি কিভাবে ছাদের ওপর দিয়ে মানুষের বাড়িতে চুরি করতে ঢোকে। গিরি বুঝতে পারে তাকে এই কেসের তদন্ত বন্ধ করানোর জন্যই কেউ তাকে ভিডিও পাঠিয়ে থ্রেট দিচ্ছে, তাই সে এই ভিডিওগুলোকে গুরুত্ব দেয় না। গিরি এবার নেদুমপাড়া লোকাল হাসপাতাল থেকে গত 3 বছরে ফাঁস দিয়ে মরে যাওয়া সবার ডিটেলস নেয়। এরপরে গিরি পিল্লারের কাছে এসে বলে সে অ্যানালিসিস করে দেখেছে তাদের থানা এবং আশেপাশের থানায় এরকম অনেকগুলো কেস রয়েছে, সবগুলো মৃত্যুর একই ধরন। গিরি কিছু প্যাটার্নও খুঁজে পায়, যেমন সবগুলো মৃত্যুতে হলুদ প্লাস্টিকের দড়ি ইউজ করা হয়েছে। প্রতিটা মৃত্যুর ব্যবধান 1 মাস। এরা প্রত্যেকে মধ্যবয়স্ক ছিল এবং সবারই লাইফে কঠিন কোনো সমস্যা ছিল, যাতে সবাই ভেবে নেয় এরা আত্মহত্যা করেছে। এছাড়া এরা পরিবারকে কিছু না বলে রাতের বেলায় বের হয়ে গিয়েছিল এবং পরের দিন সকালে লাশ পাওয়া গিয়েছিল। তাই গিরি নিশ্চিতভাবে বলে এগুলো আত্মহত্যা না, বরং খুন। আর খুনের এই রহস্য ঢাকতেই খুনি বারবার গিরিকে হুমকি দিয়ে ভিডিও পাঠাচ্ছে, অর্থাৎ সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে গিরির ধারণাই সত্যি। এখন শুধু এটার প্রমাণ করা বাকি। যাই হোক, গিরি হোটেলে বসে চা খাচ্ছিল, তখন সেখানে থাম্বি আসে। থাম্বি গর্ব করে বলছিল সে এবার একটা বিদেশি কুকুর কিনেছে। এই কুকুরটাকে চোর ধরার জন্য ট্রেন করা হয়েছে। চোর এই কুকুরের হাত থেকে বাঁচতে পারবে না। তো গিরি কথাগুলো শুনে বাড়ি ফিরে রাতে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আবারও চুরি করার নেশায় সে ছটফট করতে শুরু করে। মানিয়ান গিরিকে বলেছিল কুকুরকে পোষ মানাতে হলে তাকে নরম মাংস খাওয়াতে হবে। গিরি বাড়ি ফেরার সময় মাংস এনেছিল। সে থাম্বির বাড়িতে গিয়ে কুকুরটাকে মাংস খাইয়ে কুকুরটাকেই চুরি করে নেয়। এরপরে চুরি করতে বাড়িতেও ঢোকে। অবশেষে নিজেকে শান্ত করে গিরি যখন ফিরে আসছিল, হঠাৎ সে গাড়ির লুকিং গ্লাসে দেখতে পায় পেছন দিয়ে জঙ্গলের ভেতরে কেউ পালিয়ে গেল। তো গিরি তাকে পিছু করে এবং সেই গাড়িটা দেখতে পায় যেটা সে রামাস্বামীর হত্যার দিনও দেখেছিল। গিরি আশেপাশে লাইট মেরে একজন মানুষকে দেখতে পেয়ে তাকে তাড়া করে। এক পর্যায়ে গিরি তাকে প্রায় ধরেও ফেলেছিল, কিন্তু সে গিরিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। এর ঠিক পরের দিনই কাছাকাছি জায়গায় একটা মহিলার লাশ পাওয়া যায়, তবে এবারের প্যাটার্নটা একদম আলাদা। খুনি মহিলাকে মাথা ফাটিয়ে মেরে ফেলেছে। এই মহিলার আবার একটা ছেলের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল, তাই সবাই এটাকে পরকীয়ার জেরে খুন হওয়া বলেই ধারণা করে। এদিকে হরিলাল তখনও গিরির পেছনে লেগেছিল। সে জানতে পারে চোর থাম্বির বাড়িতে চুরির পরে সেই টাকা মানুষের মাঝে বিলিয়ে দিয়েছিল। তাই হরিলাল শিওর হয়ে যায় চোর টাকার জন্য চুরিটা করেনি। এই জন্য তার গিরির ওপরে সন্দেহ আরো বেড়ে যায়। অন্যদিকে গিরি পিল্লাইয়ের সাথে লাস্ট খুনের ব্যাপারে আলোচনা করছিল। তখন তার কিছু একটা খেয়াল আসে এবং খুনের ডেটগুলো ক্যালেন্ডারের সাথে মেলাতে শুরু করে। এরপরে সে জানায় 2020 সাল থেকে প্রতি অমাবস্যার রাতে একটা করে খুন হচ্ছে। গত রাতেও অমাবস্যা ছিল। খুনি হয়তো গত রাতে খুন হওয়া মহিলাকে সেম প্যাটার্নে মারতে চাইছিল, কিন্তু মহিলা হয়তো বুঝতে পেরে পালানোর চেষ্টা করেছিল, তাই তাকে পেছন থেকে আঘাত করে হত্যা করা হয়েছে। গিরি আরেকটা ব্যাপার খেয়াল করেছে, প্রতিটা লাশের শরীরের কাপড় থেকে বিশেষ এক ধরনের সুগন্ধ পাওয়া যায়। পিল্লাই বলে হতে পারে এর সাথে কুসংস্কার বা কালো জাদু জড়িয়ে
লুকিয়ে আছে আর কাজটা করছে কোনো একজন সাইকো কিলার। খুনি এতগুলো খুন করার পরেও এখনো কেন ধরা পড়েনি, এটা ভেবে গিরি বিস্মিত হয়ে যায়। পিল্লাই বলে কেসটা এখন গিরির জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাই সে গিরিকে ডিপার্টমেন্টের হেল্প নেওয়ার পরামর্শ দেয়। এই মুহূর্তে তাদের অন্তত দায়িত্বরত সিআই সুকুমারনকে জানানো উচিত। তারা কথা বলছিল, এরই মধ্যে থানা থেকে গিরির কাছে ফোন আসে। গিরি দ্রুত থানায় গিয়ে দেখে হরিলাল মানিয়ানকে ধরে এনে বেধম মারছে। পুলিশ তাকে জেরা করে সে হ্যান্ডকাপ খোলার চাবি কোথায় পেল। এতগুলো পুলিশের মার খেয়েও মানিয়ান মুখ খুলে গিরির নামটা বলে না। আরেকটু বেশি মারধর করলে বেচারা মরেই যাবে, তাই এক পর্যায়ে বাধ্য হয়ে মার থামিয়ে তারা চলে যায়। একটু পরে ফাঁকা পেয়ে গিরি মানিয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার নাম বলে দিলে না কেন? মানিয়ান বলে সে চোর হতে পারে কিন্তু সে প্রতারক না। গিরি মানিয়ানকে কথা দেয় সে তাকে জেলে যেতে দেবে না। যাই হোক, এরপরে গিরি এবং পিল্লাই সুকুমারনকে এ যাবৎ পর্যন্ত ঘটা সকল ঘটনার কথা খুলে বলে। যদিও সব শুনে সুকুমারন হতবাক হয়ে যায়, তবে তাদের হেল্প করতে সে রাজি হয়, কারণ সে পিল্লাইকে অনেক সম্মান করত। তাছাড়া এই কেস সলভের পরে সব ক্রেডিট তাকেই দেওয়া হবে। তো তারা সুকুমারনের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। গতরাতে মৃত মহিলার ব্যাগের ভেতরে পুজোর সামগ্রী পাওয়া গেছে। সুকুমারন তাদেরকে সেগুলো দেখায়। ব্যাগে পুজোর একটা বিবরণী শিটও ছিল। এটাতেও গিরি সেম সুগন্ধ পায়। গিরি মহিলার বাড়িতে গিয়ে পুজোর ব্যাপারে জিজ্ঞেস করলে কেউই কিছু বলতে পারে না, তবে মহিলার আলমারি থেকে পুজোর আরো কিছু বিবরণী শিট পাওয়া যায়। গিরি সেগুলো নিয়ে একজন পুরোহিতের কাছে যায়। পুরোহিত শিটগুলো দেখা মাত্রই আতকে উঠে বলে, যারা এই পুজো করেছে তারা কি বেঁচে আছে? গিরি জানায় সবাই মারা গেছে। এরপরে পুরোহিত জানায় এই পুজো করতে হলে তন্ত্রমন্ত্র জানতে হয়। এই শিটে যেসব যজ্ঞের কথা বলা হয়েছে তা আত্মাবলী নামের প্রাচীন একটা পুজো। এই পুজোয় বিশ্বাসীরা মনে করে পুজোর মাধ্যমে অমরত্ব পাওয়া সম্ভব। তারা পুজোর আগে নিজের শরীরকে আত্মহত্যা দেওয়ার জন্য রেডি করে। এরপরে অমাবস্যার রাতে পুজোর পরে তারা আত্মহত্যা করে। তারা ভাবে অলৌকিক শক্তির মাধ্যমে তাদের আত্মা আবারও দেহে ফিরে আসবে এবং তারা অমর হয়ে যাবে। আদতে এগুলো তাদের ভ্রান্ত ধারণা। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এগুলো চিন্তা করতে পারে না। গিরি পুরোহিতকে জিজ্ঞেস করে কোন মন্দিরে এই ধরনের পুজো করা হয়। পুরোহিত জানায় কেরালা তামিলনাড়ুর সীমান্তে বনের ভেতরে একটা মন্দির আছে, সেখানে হয়তো এই ধরনের পুজো হয়। আর এই ধরনের পুজো ভাসু পঞ্চক পঞ্চমীতে জন্ম এমন হিজড়াদের দিয়ে করানো হয়। সেই মন্দিরের ঠিকানার কথা বলতে গিয়ে পুরোহিত জানায় তাদের লাইব্রেরিতে একটা বই ছিল যেটাতে ওই মন্দিরে যাওয়ার ম্যাপ ছিল, কিন্তু সেই বইটা চুরি হয়ে গেছে। কয়েক বছর আগে একজন এখানে তন্ত্রমন্ত্র শিখতে এসেছিল। একদিন রাতে সে মহিলার পোশাক পরে শ্মশানে পুজো করতে গিয়ে ধরা খায়। সেদিন ছেলেটা লজিক দেখেছিল মানুষের 10টি শেষ নিঃশ্বাসের মধ্য দিয়ে মৃত্যু হয়, আর 10টা নিঃশ্বাসের শেষ নিঃশ্বাসের নাম ধনঞ্জয়। মৃতদেহ যখন চিতায় জ্বলে তখন কোমরের হাড়ের বিস্ফোরণের কারণে ধনঞ্জয় বাইরে বেরিয়ে আসে এবং মৃত আত্মায় প্রাণ সঞ্চয় করে। এরপরে সেই আত্মা নতুন শরীরে প্রবেশ করে, কিন্তু সেই ছেলেটা বলেছিল সে নাকি আত্মা আবার নিজের শরীরে প্রবেশ করিয়েছিল, তাই সে এখন থেকে অমর। সেই ছেলেটা মন্দির থেকে চলে যাওয়ার সময়ে বইটাও চুরি করে নিয়ে গিয়েছিল। তো গিরি এবার পুজোর বিবরণী শিটটা নিয়ে একজন তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক লেখাগুলো দেখে বলে লাস্টের দিকে কাব্বালা বলির কথা উল্লেখ আছে। এটা তামিলনাড়ুর একটা বিশেষ পুজো। তান্ত্রিক অবশ্য এই পুজোর ব্যাপারে বেশি কিছু জানতো না। তাকে এই পুজোর ব্যাপারে মনোহর বলেছিল, আর এই মনোহর হলো লক্ষ্মীর বাবা। তাই নামটা শুনে গিরি বেশ চমকে ওঠে এবং মনোহরকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। মনোহর জানায় এই পুজোর সম্পর্কে সে দোরাইস্বামীর কাছে শুনেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো দোরাইস্বামী এ সময় মনোহরের বাড়িতেই ছিল। লক্ষ্মী নাকি কি একটা পুজোর মানত করেছে, এই ব্যাপারে দিক নির্দেশনা দিতেই সে বাড়িতে এসেছিল। গিরি দোরাইস্বামীকে পুজোর ব্যাপারে জিজ্ঞেস করলে সে তেমন কিছুই বলে না, তবে গিরি দোরাইস্বামীর গা থেকে সেই সুগন্ধটা পায় যেটা সে প্রতিটা লাশের শরীর থেকে পেয়েছে। এই জন্য গিরি কৌশলে দোরাইস্বামীর ফোন নম্বর নিয়ে নেয় এবং সুকুমারনকে দিয়ে চেক করায় তার ফোন থেকে গিরিকে ভিডিওগুলো পাঠানো হতো কিনা। কিন্তু দেখা যায় দোরাইস্বামী গিরিকে ভিডিওগুলো পাঠায়নি। তবুও দোরাইস্বামীর ওপরে গিরির সন্দেহ কাটে না। নিজের কেসের ভবিষ্যৎবাণী জানার অজুহাতে গিরি দোরাইস্বামীর কাছে ভাগ্য গণনা করতে যায়। দোরাইস্বামী বলে ওই লোকগুলো মরেনি, মৃত্যু হলো যখন সময় আত্মাকে দেহ থেকে নিয়ে যায়, কিন্তু এদের আত্মা সময়ের আগেই দেহ ত্যাগ করেছে, তাই ওরা মৃত্যু পর্যন্ত পৌঁছায়নি। গিরি বলে সময়ের আগে আত্মা ত্যাগ করা হয় আত্মহত্যা না হয় হত্যা, আর যে এগুলো করেছে সে একজন সাইকোপ্যাথ খুনি। গিরি তাকে কিছুতেই ছাড়বে না। গিরির কথা শুনে দোরাইস্বামীর চোখ মুখ শক্ত হয়ে যায়। গিরি বুঝে যায় এই লোকই আসল খুনি, তাই সে বাইরে এসে দোরাইস্বামীর বাড়ির সামনে বসে নজর রাখতে থাকে, কারণ আগামীকাল অমাবস্যা,
তাই দোরাইস্বামী নিশ্চয়ই নতুন একজনকে শিকার করতে বের হবে। এরই মধ্যে গিরির কাছে সুকুমারনের ফোন আসে এবং জানায় গিরিকে ভিডিও পাঠানো নম্বরটা থানার আশেপাশে এরিয়ায় অন হয়েছে। গিরি অবাক হয়ে বলে, দোরাইস্বামী তো এখন নিজের বাড়িতেই আছে, তাহলে ওই ফোনটা কে চালাচ্ছে? গিরি চোরের মতো করে দোরাইস্বামীর বাড়িতে ঢোকে, তবে তাকে আর খুঁজে পায় না। এই জন্য সে ভাবে দোরাইস্বামী হয়তো অন্য পথ দিয়ে বেরিয়ে গিয়েছে, কিন্তু দোরাইস্বামী আসলে ওপরের একটা ঘরে লুকিয়েছিল আর গিরির ওপরই নজর রাখছিল। যাই হোক, পরের দিন অমাবস্যা ছিল, তাই এদিন একটা খুন হবেই। এই জন্য গিরি সেই মন্দিরটা খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়, যেখানে পুজোর পরে মানুষের বলি চড়ানো হয়। বন বিভাগের একজন প্রাক্তন কর্মকর্তার কাছ থেকে গিরি সম্ভাব্য একটা ম্যাপ সংগ্রহ করে মন্দিরের উদ্দেশ্যে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। সন্ধ্যা পর্যন্ত গিরি জঙ্গলের অনেক গভীরে চলে যায়। এই সময় সুকুমারন গিরিকে ফোন দিয়ে জানায় মনোহরের মেয়ে লক্ষ্মীকে নাকি দোরাইস্বামী পুজোর জন্য নিয়ে গেছে। কথাটা শুনে গিরি টেনশনে পড়ে যায়। দোরাইস্বামীর এবারে টার্গেট হয়তো লক্ষ্মী, তাই গিরি জোরে ছুটতে শুরু করে। এক পর্যায়ে সে মন্দিরটা খুঁজে পেয়ে ভেতরে ঢুকে দেখে সেখানে পুজোর সব ব্যবস্থা করে রাখা হয়েছে, আর পাশেই লক্ষ্মীকে অচেতন অবস্থায় গলায় ফাঁস পরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। গিরি এগিয়ে গিয়ে লক্ষ্মীর গলার ফাঁস খুলছিল, তখন কেউ পেছন থেকে তাকে আঘাত করে। কিছুক্ষণ পরে গিরি জ্ঞান ফিরে দেখে লক্ষ্মীর জায়গায় এখন সে গলায় ফাঁস পরে দাঁড়িয়ে আছে, তার হাত দুটো বাঁধা। এ সময় দোরাইস্বামী গিরির সামনে এসে বলে, আগামীকাল তোকে বলি দেওয়া হবে, এরপরে তোর চুরির ভিডিও আমি ভাইরাল করে দেব। এতে মানুষ ভাববে ধরা পড়ার অপমানে তুই আত্মহত্যা করেছিস। এ সময় গিরি তার জীবনের সবচেয়ে সাংঘাতিক ঘটনার সম্মুখীন হয়। সে দোরাইস্বামীর পেছনে পুরোহিতের পোশাকে লক্ষ্মীকে দেখতে পায়। দেখা মাত্রই সে হতভম্ব হয়ে যায়। গিরি এই প্রথমবার জানতে পারে লক্ষ্মী একজন হিজড়া। কথাটা লক্ষ্মীর বাবা মা এত বছর সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এবার গিরির সব ক্যালকুলেশন মিলে যায়। পুরোহিত বলেছিল এই পুজোর জন্য হিজড়াকের প্রয়োজন হয়, আর এতদিন ধরে দোরাইস্বামীর সবগুলো খুনের সহযোগী ছিল লক্ষ্মী। তাদের ধারণা এভাবে হিজড়াদের ক্ষমতা আরও বাড়িয়ে তোলা যায়। এছাড়া এতদিন ধরে গিরিকে ফলো করে তার ভিডিও রেকর্ড করে তাকে পাঠিয়ে হুমকি দেওয়া সবকিছু লক্ষ্মী করত। যাই হোক, দোরাইস্বামী আর লক্ষ্মী আবারও পুজোর আয়োজন শুরু করে দেয়। গিরি নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। গিরির পেছন পকেটে একটা লাইটার ছিল। সে অনেক কষ্টে লাইটারটা বের করে সেটা হাতের কাছে নিয়ে জ্বালায়। এতে তার হাতের বাঁধন খুলে যায়। এরপর সে গলার দড়িটাতেও আগুন জ্বালায়। গলার দড়ি খোলার আগেই দোরাইস্বামী তাকে দেখে ফেলে এবং মারতে এগিয়ে যায়। তবে ততক্ষণে গিরির গলার দড়িটা ছিঁড়ে যায়, কিন্তু সে দোরাইস্বামীর হাত থেকে পালাতে পারে না। দোরাইস্বামী তাকে মারতে শুরু করে, আর এর মধ্যে লক্ষ্মীও আরেকটা ফাঁস বানিয়ে ফেলে। দোরাইস্বামী গিরিকে ফাঁসের সামনে নিয়ে আসলে গিরি লক্ষ্মীকে এসব না করতে অনুরোধ করে, কিন্তু তবুও লক্ষ্মী গিরির গলায় ফাঁস পরিয়ে দেয়। এই জন্য আর মায়াদয়া না করে গিরি লক্ষ্মীকে লাথি মারে, আর লক্ষ্মী একটা পিলারের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। দোরাইস্বামী লক্ষ্মীর কাছে দৌড়ে যায়। গিরি খেয়াল করে পিলারটা নড়বড়ে। সেও দ্রুত নিজের গলার ফাঁসটা দোরাইস্বামীকে পরিয়ে দিয়ে পিলারটা ধাক্কা মারে। পিলারটা দড়ির ওপরে চাপা পড়ায় দোরাইস্বামীকে নিয়ে দড়িটা উপরে উঠে যায়। ফলে গলায় ফাঁস লেগে দোরাইস্বামী মারা যায়। একটু পরে পুলিশ এসে লক্ষ্মীকেও গ্রেপ্তার করে নেয়। এরপরে কয়েক মাস কেটে যায়। পত্রিকাতেও দোরাইস্বামী আর লক্ষ্মীর ব্যাপারে ছাপা হয়। তৃতীয় লিঙ্গের হওয়ায় লক্ষ্মী সবসময় হীনমন্যতায় ভুগত, তাই এই সুযোগটা কাজে লাগিয়ে দোরাইস্বামী তাকে বোঝায় তার জন্ম হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। এই বলে দোরাইস্বামী লক্ষ্মীকে নিজের ক্রাইম পার্টনার বানিয়ে নেয়। পাশাপাশি কালো জাদুর প্রভাবে দোরাইস্বামী তাকে বশ করে নেয়। তবে এখন লক্ষ্মীর মেন্টাল কন্ডিশনের উন্নতি হয়েছে। আদালত তার শাস্তির ব্যাপারটা কনসিডার করে দেখছে। যাই হোক, এদিকে গিরি অনেক বেলা হলেও থানায় যায়নি দেখে পিল্লাই এবং সুকুমারন তার বাড়িতে একটা সুখবর দিতে চলে যায়। গিয়ে দেখে গিরি এখনো ঘুমাচ্ছে। গিরির মা বলে গিরি কাল অনেক রাত করে ফিরেছিল, তো তারা গিরিকে ঘুম থেকে তুলে একটা প্রমোশন লেটার দিয়ে বলে গিরিকে ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল তদন্ত টিম SIT-তে নিয়োগ দেওয়া হয়েছে। এটা শুনে গিরির আনন্দ আর ধরে কে। এ সময় আবার পেছনে কনস্টেবল এসে জানায় রাতে একজনের বাড়িতে চুরি হয়েছে। কথাটা শোনা মাত্রই পিল্লাই আর সুকুমারন একযোগে গিরির দিকে তাকায় আর ভাবে এই ছেলে আর কখনো শুধরাবে না। সেই সাথে সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, অন্ধবিশ্বাস মানুষের নীতিনৈতিকতা, বিবেকবোধ, চিন্তা চেতনা সবকিছুকে কলুষিত করে দেয় আর নিজেকে ক্রমশই কঠিনতম পাপের দিকে ঠেলে দেয়। তাই কুসংস্কার, অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন। নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, তাহলে আপনাকে কেউ বিপথে চালিত করতে পারবে না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।